সান্দাকফু 12,024 ফুট বা 3,636 মিটার উচ্চতায় নেপালের ইলাম জেলা আর ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। আমার পিছনে বিরাট কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, সঙ্গে মাউন্ট মাকালু, মাউন্ট লোদসে, আরও কত। শুধু এই দৃশ্যটা দেখার জন্যই সান্দাকফুতে আসতে পারেন, আর যারা দেখবেন তারা স্মৃতি সঞ্চয় হিসেবে যা নিয়ে যাবেন তা সারা জীবন মনে রাখবেন, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। হোটেল সানরাইজই কেন বাছে? পজিশনাল অ্যাডভান্টেজটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কোথাও যাওয়ার দরকার নেই, শুধু সানরাইজের ছাদই যথেষ্ট। আমার পিছনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখুন। থাকুম, থাকুম ভ্যালিতে একই ফ্রেমে মাউন্ট এভারেস্ট, মাউন্ট কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। গায়ে নরম রোদ এসে পড়েছে, সকালের নরম রোদ, হালকা হালকা ঠান্ডা, হাতে দারুণ সুন্দর লিকার চায়ের কাপ। মাজুয়ার হোমস্টেতে মনে রাখার মতো ফেলিসিটেশন। যাদের এখনো আমার সান্দাকফু সিরিজের প্রথম দুটি পর্ব মানে কলকাতার দমদম থেকে গুরদুম আর গুরদুম থেকে টুমলিং হয়ে সান্দাকফু পৌঁছানোর গল্প এখনো পর্যন্ত দেখা হয়নি, তাদের জন্য উপরের আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইল, প্লিজ দেখে নিন, তাহলে কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। যারা এখনো আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াতে ভুলবেন না। 1940 সালের ল্যান্ড রোভার গাড়ি। ওই দিকটা নেপাল আর এই দিকটা ইন্ডিয়া। 10,000 ফুট উচ্চতায় টুমলিং, গৈরিবাস, কালীপোখরি হয়ে সান্দাকফু পৌঁছানো। তাহলে শুরু করা যাক এই সিরিজের সেন্টার অফ অ্যাট্রাকশন সান্দাকফুর গল্প। লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম দুপুরে সান্দাকফু পৌঁছানো অবধি। সান্দাকফু পৌঁছেই লাঞ্চে রয়েছে ভাত, ভাতের সঙ্গে এই ঠান্ডায় খাবার গরম থাকবে এরকম কন্টেনারে রয়েছে ডাল, আর ডালের পরেই রয়েছে কুমড়ো বেগুন দিয়ে একটা মিক্স ভেজিটেবল, আর তারপরেই আর একটা সবজি, সঙ্গে পেঁয়াজ আলু ভাজার মতো দেখতে কচু ভাজা, একটা সুন্দর তেঁতুলের চাটনি আর পিকল। ভাত, ডাল, একটা তরকারি, কচু ভাজা, স্যালাড, আলু পটলের তরকারি, ডিমের কারিটা নিয়ে আসছে, বা অন্য কিছু চাইলে সামনে একটা মেনু কার্ড রয়েছে। খেয়ে দিয়ে আমরা চলেছি আলের দিকে। হোটেল সানরাইজ থেকে বেরিয়ে এটাই হচ্ছে আল যাওয়ার রাস্তা। এই রাস্তায় আগে গিয়ে থাকুম গেছে, আর এই রাস্তায় থাকুম ভ্যালি হয়ে চলে গেছে ফালুটের দিকে। মোটামুটি আল এখান থেকে 3.5 কিলোমিটার। শুভজিৎ আগে আগে এগোচ্ছে, বাকিরা আরও আগে এগিয়ে গেছে। আল যাওয়ার সময় চারপাশের নৈসর্গিক দৃশ্য কিন্তু অপূর্ব। যখন বরফ পড়ে এখানে, আর কয়েক মাস বাদেই পড়বে, তখন এই পাহাড়গুলো আর পাহাড়ের গাছগুলো একদম অন্যরকম লাগবে। এই গাছগুলো বিশেষত এই পাইন ফার, এই যে গাছগুলো রয়েছে এগুলোর উপর বরফ পড়ে সেই ক্রিসমাস ট্রির মতন লাগবে। 12,000 ফুট উচ্চতায় একটু জোরে হাঁটাহাঁটি করলেই হাঁপ ধরছে। ওই অবধি খাড়াই। যত আলের কাছাকাছি আসছি দৃশ্যপট ততই সুন্দর হচ্ছে, আর উপর থেকে মেঘ নিচে নামছে। ওই হচ্ছে আমার ডেস্টিনেশন আল। ওখানে উঠলেই মেঘের সমুদ্র। ভারত নেপাল সীমান্তে ছোট্ট একটা জনপদ হচ্ছে আল। এই আল একটা ছোট্ট জায়গা, মাত্র কয়েকটা ঘর রয়েছে থাকার মতো, একটা ট্রেকার হাট রয়েছে, বাকি আর
প্রায় কিছুই নেই। 360 ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি পুরো জায়গাটা। 12,000 ফুটের বেশি উচ্চতায় আল যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে এখান থেকে মেঘের সমুদ্র দেখা যায় এইখানটায়, আর তার পিছনেই সানসেট আর সানরাইজ হয়, কিন্তু সেই অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাইনি। আমাদের দুর্ভাগ্য, আজকে আল থেকে সেই মেঘের সমুদ্রকে দেখা যাবে না। তার কারণ মেঘ, এই প্রচণ্ড মেঘ উপর থেকে নিচে, নিচে থেকে উপরে ওঠানামা করছে। ভয়ঙ্কর মেঘের জন্য মেঘের সমুদ্রকে বা সানসেট চলাকালীন অরেঞ্জ মেঘের সমুদ্রকে কোনোভাবেই দেখা যাবে না। ইভিনিং স্ন্যাক্সে অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ পকোড়া, মেয়োনিজ আর ধনেপাতার চাটনি, বাট বুফে আনলিমিটেড। জীবনে অনেকবার কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু দিনের বেলায়, রাতের এই কাঞ্চনজঙ্ঘার রূপই প্রথম দেখলাম। আজকে ডিনারে প্রাইমারি মেনুটা এই: ভাত, ডাল, একটা মিক্সড সবজি আর পাঁপড়, এই অবধি প্রাইমারি। এর সঙ্গে কমন পেঁয়াজ, চাটনি, পিকল এগুলো রয়েছে, আর চিকেন আলাদা চাইলে দিয়ে দেবে। আমরা কিন্তু কমন ডিনারের মেনুটা নিইনি, আমরা ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম, যার জন্য কোনো এক্সট্রা কস্ট পড়েনি। টেস্ট ইজ গুড। সুন্দর একটা ডিনার করে দারুণ একটা ঘুম দিচ্ছিলাম, ঘুম ভাঙলো সুরজিতের ডাকে। জানলার বাইরে তখন দেখি এই দৃশ্য, দেখেই ক্যামেরা নিয়ে ছাদে দৌড়লাম। সানরাইজ হোটেলের ছাদ তখন জনসমুদ্র, পুরো হোটেলের সমস্ত বোর্ডাররা ছাদে উপস্থিত, আর পূবের আকাশ লাল করে একটু একটু করে সূর্য উঠছে মেঘের সমুদ্রের মধ্য থেকে। সূর্যোদয় পাহাড়ে তো প্রচুর দেখেছি, কিন্তু মেঘের সমুদ্রের মধ্যে থেকে সূর্যোদয় এই প্রথম দেখলাম, যেটা আমরা আলে মিস করেছিলাম। সেই দৃশ্য এখানে দেখে মন ভরে গেল। একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, অনেকেই মানেভঞ্জন বা দার্জিলিং থেকে একদিনে সান্দাকফু আসার চেষ্টা করেন। শরীরে ধকল যদিও পোষায়, অ্যাকিউট মাউন্টেন সিকনেস বা এএমএস হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। হঠাৎ করে উচ্চতা বাড়ার জন্য শরীরে যে পরিবর্তনগুলো হয় সেগুলো কিন্তু শরীর অনেকের ক্ষেত্রেই মেনে নিতে পারেন না, তাই এই সমস্যাগুলো তৈরি হয়। সেই জন্যে আমার পরামর্শ এবং বেশিরভাগ ডাক্তারদের পরামর্শ, আপনারা ধাপে ধাপে উচ্চতা বাড়ান। আপনারা মানেভঞ্জন আর সান্দাকফুর মাঝখানে টুমলিং বা কোথাও একটা থাকুন, যাতে আপনাদের শরীর উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এই দিকে সানরাইজ হলো এখনো মেঘের সাগর, আর একদিকে সূর্যের প্রথম আলো একটু একটু করে কাঞ্চনজঙ্ঘার মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে। লাল হয়ে উঠছে কাঞ্চনজঙ্ঘার মাথা একটু একটু করে, দেখুন। তারপর যত সময় এগোলো ধীরে ধীরে লোচে মা কালু, কুম্ভকর্ণ সবার মাথায় উচ্চতা অনুযায়ী একটু একটু করে আলো পড়তে শুরু করলো। এই দিকে মাউন্ট এভারেস্ট এখনো দেখা যাচ্ছে।
সান্দাকফুতে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের ওপরে সূর্যোদয়ের সারসংক্ষেপ মোটামুটি এইরকম। এই এতগুলো তুষারাবৃত পর্বতের একসঙ্গে সমারোহ যেন তুষার শৃঙ্গের মেলা। মেলা বললে ছোট করা হবে। আমার অন্তরাত্মার পরিতৃপ্তির জায়গা এই তুষার শৃঙ্গগুলি। তাই তো বারবার ছুটে আসি। আমার মতো আরও কত এই তুষার শৃঙ্গ প্রেমী রয়েছে, তারাও বারবার ছুটে আসেন। পিছনেই এখনো ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 13 নভেম্বর 2024, আর আমি দাঁড়িয়ে আছি সান্দাকফুতে। পিছনে বিরাট কাঞ্চনজঙ্ঘার সঙ্গে মাউন্ট মাকালু, মাউন্ট এভারেস্ট। ক্রোনোলজিক্যালি সাজালে হাইট অনুযায়ী প্রথম 5টা সবচেয়ে উঁচু পিকের মধ্যে 4টেই কিন্তু সান্দাকফু থেকে দেখা একই সঙ্গে এতগুলো দৃশ্যের দর্শন আমাকে কাঞ্চনজঙ্ঘা জীবনে খুব কমই নিরাশ করেছে। যে কথা আগেও বলেছি, আবার বলছি। সান্দাকফুতে যখন ঢুকেছিল তখন প্রচণ্ড মেঘ। তখন কিন্তু এরকম দৃশ্য যে দেখবো এটা আশাও করিনি। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, সান্দাকফুতে থাকার জন্য লিমিটেড কিছু অপশন। হোটেল সানরাইজ, শেরপা চ্যালেট একটু নিচে ইত্যাদি। সান্দাকফুতে থাকার জন্য হোটেল সানরাইজই কেন বাছে, প্রথমবার এসেই ব্যাপারটা কিন্তু বুঝতে পারলাম। পজিশনাল অ্যাডভান্টেজটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কোথাও যাওয়ার দরকার নেই, শুধু সানরাইজের ছাদই যথেষ্ট। এখান থেকেই পুরো ভিউটা, সমস্ত কিছু দেখা যায়। বুঝতে পারছেন, ব্রেকফাস্টে চলছে হোম মানিপাতে হোমের মিউজিক, আর সামনে কাঞ্চনজঙ্ঘা ছিল, এখন মেঘে ঢেকে গেছে। এরকম একটা পরিবেশে হোটেল সানরাইজে সান্দাকফুতে ব্রেকফাস্ট, ব্যাপারটাই আলাদা। ব্রেকফাস্ট ও বুফে রয়েছে ব্রেড, টমেটো স্যুপ, পোহা, নুডলস। দুধ দিয়ে ওটস, আর এটা সুইট টিবেটিয়ান ব্রেড। ব্রেডের জন্য জ্যাম রয়েছে, মিক্সড ফ্রুট জ্যাম। এছাড়াও বয়েলড এগ বা অমলেট বললে দিয়ে দিচ্ছে। বাই বাই হোটেল সানরাইজ। আবার যদি কখনো আসি আবার দেখা হবে, তখন হয়তো ওপরের ফ্লোরটাও তৈরি হয়ে যাবে, তার ওপরের ফ্লোরে আমরা ছাদে যাব। যে দৃশ্য দেখার জন্য ব্যর্থ মনোরথ হয়ে গতকাল আল থেকে ফিরে গিয়েছিলাম, আজকে আবার এসেছি সেই দৃশ্য দেখার জন্য। সেই দৃশ্য দেখতে না পেলেও আল থেকে একই সঙ্গে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, লোৎসে অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, এইখানে মাউন্ট এভারেস্ট, আর তার পাশেই রয়েছে লোৎসে, মাকালু, কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘার বেশ কয়েকটা পিক। মাঝখানে রয়েছে মেঘে ঢাকা আরও প্রচুর পিক। এইখানটা কিন্তু পুরো রেঞ্জটা দেখা যায়। সান্দাকফু থেকে অল্প একটু গাড়িতে এসে, রাস্তা যদিও খুবই খারাপ, এসেছি থাকুম। এই জায়গাটার নাম থাকুম। আমার পিছনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখুন। এই ভিউয়ের জন্যই থাকুম আসে। এভারেস্ট একটু আগে দেখা যাচ্ছিল, দেখি দেখা যায় কিনা। দারুণ দারুণ।
থাকুম। ওয়াও, এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হচ্ছে দৌড়ে সামনের পাহাড়টায় গেলেই কাঞ্চনজঙ্ঘাকে ছুঁয়ে ফেলা যাবে। থাকুম থেকে মাউন্ট এভারেস্টের এই দৃশ্য দেখা যাচ্ছে। ডান দিকের রেঞ্জগুলো মেঘে ঢাকা, তারপরে দেখা যাচ্ছে লোৎসে, মাকালু, কুম্ভকর্ণ, আর তারপর কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। দারুণ। বসন্তকালে এলে কিন্তু এখানে রডোডেনড্রনের ফুল দেখা যায়, আর তার সঙ্গে ম্যাগনোলিয়াস ব্লুম দেখা যায়। পুরো জায়গাটা দুর্দান্ত কালারফুল একটা ল্যান্ডস্কেপ হয়ে থাকে। ঠিক সেই রকম শরৎকালে এলেও কিন্তু দুর্দান্ত সুন্দর ওয়েদার পাওয়া যায়। শরৎকালে নয়, হেমন্তকালেও দেখা যায়, মানে সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি। আবার চিত্রেতে আমরা টুবলিং সান্দফু ঘুরে দুদিন বাদে আবার ফিরে এলাম চিত্রেতে। চিত্রে কিন্তু ছেড়ে গেছিলাম সেদিন যে পরিমাণ মেঘ ছিল, আজও সেই পরিমাণ মেঘ। এখান থেকে মাত্র 2.5 কিলোমিটার মানেভঞ্জনে আমরা এই ল্যান্ড রোভার গাড়ি ছেড়ে দেবো। এরপরে আমরা অন্য গাড়িতে করে আমাদের আজকের ডেস্টিনেশন রঙ্গিত মাজুয়া যাব। এই সান্দাকফু ট্রিপের গাড়ির ব্যাপারে আমি কোনো নাম্বার ডেসক্রিপশন বক্সে দিচ্ছি না, তার কারণ এখানে অ্যাসোসিয়েশনের মারফতই গাড়ি নিতে হবে। রেটও ফিক্সড, গাড়িও ফিক্সড, আইদার বোলেরো নাহলে ল্যান্ড রোভার। আপনাদের চয়েস অনুযায়ী আপনারা গাড়ি নেবেন। যারা ঐতিহ্যপূর্ণ গাড়িতে যাওয়ার পছন্দ করেন তারা ল্যান্ড রোভার নিতে পারেন আমাদের মতো, আর না হলে বোলেরো। এই হচ্ছে ফিনিশিং টাচ। নেমে গেছি আমাদের যে গাড়ি মানেভঞ্জন পৌঁছে দিল ল্যান্ড রোভার থেকে, আর এখানে চড়েছি এই সুমোতে। সুমো নিয়ে যাবে আমাদের রঙ্গিত মাজুয়া হোমস্টেতে। এখান থেকে মোটামুটি 15-20 মিনিটের জার্নি বলছে। যে যার টুকটাক কাজ আছে, এটিএম থেকে টাকা তোলা, টুকটাক জিনিস কেনা, এগুলো সেরে নিচ্ছে। দুদিন ধরে আমরা প্রায় রিমোট জায়গাতে ছিলাম, এই প্রথম বাজার লোকালয়কে দেখলাম। এসে পৌঁছলাম 1:30 নাগাদ মাজুয়ার হোমস্টেতে। দারুণ সুন্দর করে সাজানো, বাইরেটা আরও সুন্দর, প্রচুর অর্কিড এবং বিভিন্ন ধরনের ফুলের সমারোহ। মাজুয়ার হোমস্টের ওপেন কিচেন, হাজব্যান্ড ওয়াইফ আমাদের জন্য লাঞ্চ তৈরিতে ব্যস্ত। হোমস্টের ওনার মিসেস দুজনে মিলে রান্না করছেন, ওনাদের মেয়েও অ্যাসিস্ট করেন হোমস্টে চালানোর জন্য। এটা সুন্দর করে সাজানো, কিচেনের পাশেই ডাইনিং স্পেস। ভাত, তার সাথে 2 রকম তরকারি, একটা স্কোয়াশের মতো তরকারি, আরেকটা আলু, পেঁয়াজ, কুঁদুলি জাতীয় একটা সবজি, যেটা আমি দেখাচ্ছি এখানে, ওরা পরে আমাকে দেখালো। এটা দিয়ে ভাজি হয়েছে, সঙ্গে রয়েছে ডাল আর এগ কারি। বাইরের বারান্দায় কোয়াশ রাখা আছে রাতের তরকারির জন্য। গায়ে নরম রোদ এসে পড়েছে, হালকা হালকা ঠান্ডা, হাতে দারুণ সুন্দর লিকার চায়ের কাপ, সামনে পাহাড়, নিচে রঙ্গিত নদীর গর্জন শোনা যাচ্ছে, আর সেই ঝিঝি পোকার ডাক, নিস্তব্ধতা। আমরা শহর জীবনের কোলাহল থেকে এসে এটাই বোধহয় এই পার্বত্য হোমস্টেগুলোতে আশা করি। সমস্ত কিছু রয়েছে এখানে মাজুয়াতে।
বিকেলে চা স্ন্যাক্সটা দারুণ জমে গেল। সন্ধেবেলা চাঁদনি রাতের আলোয় চিকেন বারবিকিউ আর তার সাথে ক্যাম্পফায়ার, দারুণ জমে উঠেছিল সন্ধেটা। গানগুলো আর কপিরাইট ক্লেমের ভয়ে দেয়া গেল না। মাজুয়া গ্রামে এই সন্ধেটা ছিল আমাদের এই ট্রিপের শেষ সন্ধে, আর এটা চিরকাল মনে রাখার মতন একটা স্মৃতি নিয়ে এই ট্রিপ শেষ করব এবার। 14ই নভেম্বর 2024 আজকে আমাদের এই ট্রিপের শেষ দিন। ব্রেকফাস্টে লুচি আর আলু ছোলার তরকারি, লুচিগুলো বাটোরার মতন দারুণ হয়েছিল। এই ফেলিসিটেশনটা দেখতে দেখতে অফবিট দার্জিলিংয়ে সিটংয়ের ফেলিসিটেশনের কথা মনে পড়ল। অনেকদিন পর আবার একটা দুর্দান্ত ফেলিসিটেশন। এবার বাড়ি ফেরার পালা। সন্ধেবেলা এনজিপি থেকে ট্রেন ধরার আগে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট স্পট দেখেছিলাম, যেমন গোপালধারা টি এস্টেট। আগে এই টি গার্ডেনের ভেতরে যেতে দিত পুরোটা, অবাধ বিচরণ ছিল, কিন্তু এখন এই বাঁশের ব্যারিকেডের বাইরে কিন্তু যেতে দেয় না। ভেতরে ঢুকে একটু ছবি টবি তুলে কেউ চাইলে লোকাল ড্রেস পরে ছবি তুলতে পারেন। লেকের এন্ট্রি পয়েন্ট, আমরা একটা সাইনেজ রয়েছে আই লাভ মিরিক, এখানে পার্ক, আর পাশে এই হচ্ছে লেক যাওয়ার রাস্তা। আকাশে মেঘ না থাকলে, আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। শুধু দর্শন নয়, এই লেকের জলে কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব পড়ে। এখন স্টলগুলো খালি। মিরিকেই আমরা সেরে নিয়েছিলাম সেদিনের লাঞ্চ। আলু পোস্ত, ভাজি, ডাল, তার সঙ্গে রুই মাছের কালিয়া দিয়ে জমিয়ে খেয়ে রওনা হলাম ট্রেন ধরার জন্য। আর এখানেই শেষ করলাম আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন গল্পে, নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।